আমরা প্রথমে কিছু ফিগমা ইন্টারফেস সম্পর্কে জানব, যেটি খোলা আছে। এটি হচ্ছে ফিগমা। এই ফিগমা বেসিক্যালি একটি খুবই পপুলার ইউআই ইউএক্স ডিজাইন টুল, যেটা দিয়ে আমরা ওয়েবসাইট ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন, এছাড়া তার প্রোটোটাইপিং ইত্যাদি আমরা করতে পারি। ফিগমা ওপেন করলেই আমাদের প্রথম যে জিনিসটা নজরে পড়ে সেটা হচ্ছে এই গোটা জায়গাটি, এটাকে বলা হয় ক্যানভাস। এই ক্যানভাসে আমরা আমাদের সমস্ত ডিজাইনটা করে থাকি। নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই পোর্শনটাকে আমরা বলছি টুলবার। টুলবারেতে কি কি থাকে, যেগুলো মূলত ইউজ হয় আমাদের ডিজাইন করতে গিয়ে? মুভ টুল বেসিক্যালি কীভাবে কাজ করে? মুভ টুল আমরা কিছু সিলেক্ট করতে, কিছু সরাতে আমরা এটাকে ইউজ করছি। তারপরে আসে ফ্রেম টুলের মাধ্যমে আমরা আমাদের যে ডিজাইনটা করব, ওয়েবসাইট হোক কি অ্যাপ্লিকেশন, তার মেইন যে স্ট্রাকচারটা নেব যেখানেতে, সেই ফ্রেমটা আমরা তৈরি করতে পারি। এটা হলো রেক্ট্যাঙ্গেল টুল, যেখানে আমরা বিভিন্ন শেপস পাবো, লাইক রেক্ট্যাঙ্গেল, লাইন, অ্যারো, পলিগন, স্টার, এলিপস, বিভিন্ন রকম শেপগুলো আমরা পাচ্ছি। দেন পেন টুলের মাধ্যমে আমরা ফ্রি হ্যান্ড কোনো স্ট্রাকচার, কোনো লাইন বা কিছু ড্র করতে পারি। দেন আছে টেক্সট টুলের সাহায্যে আমরা কোনো রকম কোনো লেখা দিতে পারি। এটা আর একটি আছে কমেন্ট টুলটা বেসিক্যালি ইউজ করা হয় যদি আমরা কোনো ডিজাইনে পার্টিকুলার কোনো জায়গাতে কমেন্ট দিতে চাই, সেক্ষেত্রে আমরা কমেন্ট টুলটা ইউজ করি। এটা হলো টুল বারের ব্যবহার। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য লেয়ার প্যানেল, যেটা আমাদের লেফট সাইডে থাকে ফিগমা ইন্টারফেসে। এটি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা ব্যবহার করে আমরা কোনো এলিমেন্টকে সহজে সিলেক্ট করতে পারি। লাইক আমরা যদি এটা একটা ফ্রেমের মধ্যে আমরা ডিজাইনটা করে রেখেছি, এর মধ্যে যদি আমরা চাই একটা কোনো পার্টিকুলার জায়গাকে সিলেক্ট করতে, যখন এখানে এরকম লেখা আছে হেডার ক্লিক করলাম, আমরা বুঝলাম যে আচ্ছা এখানে আমাদের হেডারটা রয়েছে। দিস ওয়ান ইজ টেস্টিমোনিয়াল। সেইভাবে আমরা এখান থেকে বিভিন্ন এলিমেন্টসগুলোকে সিলেক্ট করতে পারি। আমরা লেয়ারগুলোকে দেখতে পারি, এগুলো প্রত্যেকটা লেয়ারের নাম দেওয়া আছে, প্রত্যেকটা লেয়ার আমরা খুব ইজিলি দেখতে পারি। বেসিক্যালি আমরা ডিজাইন স্ট্রাকচারটাকে বুঝতে পারি এই লেয়ার প্যানেলের মাধ্যমে। এছাড়াও এখানে আমরা 3টে ওয়ার্ক স্পেস ব্যবহার করতে পারি। ফ্রি ভার্জনে যেটা থাকে, আমরা এখানে প্লাস দিয়ে 3টে ওয়ার্ক স্পেস ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা সার্চ করতে পারি যদি আমরা পার্টিকুলার কিছু ফাইন্ড করতে চাই আমাদের ডিজাইন এলিমেন্টস বা লেয়ারের মধ্যে, আমরা এখান থেকে ফাইন্ড করতে পারি। এবারে আমরা আসি ডান দিকে, রাইট সাইডে যেটা থাকে সেটা হচ্ছে প্রপার্টিস প্যানেল। আমরা আমাদের ডিজাইনের পুরো প্রপার্টি এখানে দেখতে পাই। লাইক যদি আমরা এই সেকশনটা সিলেক্ট করি, আমরা তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি তার হাইট কত, তার উইডথ কত, সেটা কোন পজিশনে রয়েছে, প্লাস এই পার্টিকুলার সেকশনটাতে কী কী কালার ইউজ হয়েছে সেটাও আমরা এখান থেকে দেখতে পারি। তাছাড়া আমরা এখান থেকে এফেক্ট, স্ট্রোক, বিভিন্ন রকম ডিজাইন এলিমেন্টস অ্যাড করতে পারি। আচ্ছা, এবার আমরা আসি ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে কিছু তথ্য জানতে। ডিজাইন প্রিন্সিপাল খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা ইউআই ডিজাইন করতে গেলে আমাদের কিছু কিছু প্রিন্সিপাল মাথায় রাখতে হবে। প্রথমটা যেটা আমরা আসবো সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আমরা যদি প্রথম ডিজাইনটা দেখি, এই ডিজাইনটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হেডার একদিকে, তার নিচে যে সাব হেডার আছে সেটা আরেক দিকে, প্যারাগ্রাফ সেটাও মাঝখান থেকে শুরু হচ্ছে। ইনফ্যাক্ট আমরা তলার এই লেখাটা দেখতে পাচ্ছি মাঝখান থেকে, প্লাস এখানে জিনিসটা কোনো অ্যালাইনমেন্ট নেই, এদিক ওদিক আছে। সেক্ষেত্রে জিনিসটা খুব মেসি অ্যান্ড আনপ্রফেশনাল দেখাচ্ছে। কোনো ডিজাইন এরকম হতে পারে না। আমরা যদি একটা ডিজাইনকে সুন্দর এবং ইউজার ফ্রেন্ডলি বানাতে চাই, যেটা আমাদের মেন উদ্দেশ্য ইউজার এক্সপিরিয়েন্সটা যাতে ভালো হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু পুরো ডিজাইনটা প্রপার অ্যালাইনমেন্টে রাখতে হবে। আমরা যদি প্রপার অ্যালাইনমেন্ট করে ডিজাইনটা বানাই, তাহলে আমাদের কীরকম দেখতে লাগছে? ঠিক এইরকম দেখতে লাগছে, যেখানে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করা আছে। দেখে মনে হচ্ছে যে একটা সুন্দর ডিজাইন দেখছি, এবং ইউজারের কোনো ক্ষেত্রে প্রবলেমই হবে না যে কোনটার পর কোনটা, তাকে হাতড়াতে হবে না, দেখেই বুঝে যাবে যে কোনটার পর কোনটা ফর্ম ফিল আপ করতে হবে, কি কোন লেখাটার পর কোন লেখাটা পড়তে হবে। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। সেকেন্ড ওয়ান ইজ দি কন্ট্রাস্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস একটা ডিজাইনের ক্ষেত্রে।
যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লু লেখাটার উপরে একটা ডার্ক গ্রে ইউজ করেছি, লেখাটা পড়তে খুব প্রবলেম হচ্ছে, যে কোনো কেউ দেখতে পাবে না লেখাটা। ইনফ্যাক্ট আমরা যে এখানে বাকি জিনিসগুলো ইউজ করেছি, বাকি ট্যাবগুলো, ফ্রন্ট এন্ড ডেটাবেস, খুব জোর দিয়ে দেখতে হচ্ছে আমাদের যে কি লেখা আছে। প্লাস এখানে যে আমাদের আইকনসগুলো ইউজ রয়েছে সেগুলো প্রচন্ড লাইট কালার, তার জন্য ভিজিবিলিটি আসছে না, দেখতে পাচ্ছি না। ইনফ্যাক্ট আমরা যদি এই সেকশনটা দেখি, এখানে কিন্তু একটা বাটন রয়েছে, এই বাটনটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি না, খুব ভালো করে না দেখলে মনেই হচ্ছে না কেন বাটন আছে বলে। তাহলে কি হবে, ইউজার স্কিপ করে দেবে। ইনফ্যাক্ট আমরা যদি আর্টিকেল সেকশনে দেখি, এখানেও কিন্তু প্যারাগ্রাফ যে ফন্ট ইউজ করা আছে, ফন্ট কালার সেটা খুব লাইট কালার। ফলে কি হচ্ছে, টোটাল যে ডিজাইনটা দেখে বুঝতে পারছি না আমরা যে কোনটা আমাদের পড়তে হবে, কোনটা পড়তে হবে না, কোথায় বাটন আছে, কোথায় আমাদের ক্লিক করতে হবে, পুরোটা মেসি হয়ে রয়েছে। সেই কারণের জন্য আমাদের কি করতে হবে, প্রপার কন্ট্রাস্ট ইউজ করতে হবে একটা ডিজাইনকে ইউজার ফ্রেন্ডলি বানানোর জন্য। আমরা ঠিক এখানে তাই করেছি। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে যেরকম খুব সুন্দর করে লেখাটা পড়তে পাচ্ছি, প্লাস এখানে যদি আমরা দেখতে পাই কালারটা ডার্ক ইউজ করার জন্য ইজিলি দেখতে পাচ্ছি কি কি লেখা রয়েছে, প্লাস আইকনসগুলো ক্লিয়ারলি ভিজিবল। অলসো এখানে হায়ার নাও বাটনটা দেখতে পাচ্ছি ডার্ক কালারের জন্য আই ক্যাচি ব্যাপারটা আছে, যে আমরা ঢুকি দেখতে পাচ্ছি কারণ মধ্যে হায়ার নাও ক্লিক করতে হবে। প্লাস আর যা যা প্রবলেম ছিল এখানেও আমরা সেটা সলভ করেছি, আমরা এখানে ডার্ক কালার ইউজ করেছি যাতে আমরা টেক্সটগুলোকে পড়তে পারি। একটা ডিজাইনের ক্ষেত্রে কিন্তু কন্ট্রাস্টটা খুব ইম্পর্টেন্ট, যাতে করে ডিজাইনটা অনেক বেশি ক্লিয়ার আর রিডেবল হয়। ওকে, দ্য থার্ড ওয়ান ইজ দি কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি বলতে আমরা কি বুঝি, আমরা যখন কোনো একটা ডিজাইন করছি আমরা চেষ্টা করব ফন্ট যেন একই রকম হয়। আমরা যখন এই ডিজাইনটাতে দেখছি, এখানে একটা ফন্ট ইউজ করেছি সেরিফ ফন্ট, যেটা আমরা আগে রেখেছিলাম সেরিফ ফন্ট। এখানে দেখছি আমরা হঠাৎ করে আবার সান সেরিফ ফন্ট ইউজ করেছি, সেটা কিন্তু হতে পারে না। আমরা যদি একটা হেডিং এ সেরিফ ফন্ট ইউজ করি, আমাদের কিন্তু উচিত পরের ক্ষেত্রে কিন্তু সেরিফ ফন্টই ইউজ করা, কিন্তু এখানে সান সেরিফ হয়েছে। ইনফ্যাক্ট দেখো, আমরা এখানেতে কালারটা হঠাৎ করে একটা পার্পল ইউজ করেছি, কিন্তু আগের হেডিং এ কিন্তু আমাদের ব্ল্যাক ছিল। আমাদের মেনটেন করতে হবে, যদি আমরা প্রথমটা ব্ল্যাক রাখি তো পরেরটা ব্ল্যাক রাখতে হবে। এটাকে বলা হয় ডিজাইন কনসিস্টেন্সি। বাটনে আমরা এখানেতে ফুল রাউন্ডেড কর্নার ইউজ করেছি, এখানে কিন্তু আবার রাউন্ডেড কর্নার আমরা ইউজ করিনি। আমাদের কিন্তু এটাকে মেনটেন রাখতে হবে যে যেন আমরা যেটা ইউজ করব সেম ভাবে ইউজ করি, তবে কিন্তু ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে এবং ইউজারের ক্ষেত্রে খুব সহজে সে বুঝতে পারবে যে কোন জিনিসটা বাটন, কোনটা হেডিং। এই কনসিস্টেন্সিটা বোঝানোর জন্য কিন্তু আমাদের পুরো ডিজাইন, ওভারঅল ডিজাইনের মধ্যে কনসিস্টেন্সিটাকে মেনটেন করতে হবে। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান, আচ্ছা আমরা এখানে যেরকম আমরা দেখিয়ে দিয়েছি যে কনসিস্টেন্সি মেনটেন করে কিভাবে কি করা যায়। তো যদি আমরা এখানে দেখো সবটাই আমরা সায়েন্স সেরিফ ফন্ট ইউজ করেছি, এখানে তো বাটনগুলো সব করে রাউন্ডেড কর্নারে রেখেছি, ফলে ইউজারের কোনো রকমভাবেই কোনোটা প্রবলেম হবে না বুঝতে। ফোর্থ ওয়ান ইজ দ্য হায়ারার্কি ইস্যু। আচ্ছা, এখানে কি হয়, আমরা একটা ডিজাইনে দেখতে পাই যে একটা হেডিং থাকে, একটা অনেক ক্ষেত্রে সাবহেডিং থাকে, অনেক ক্ষেত্রে থাকে না, আর প্যারাগ্রাফ থাকে। তো এখানে আমরা বুঝতেই পারছি না কোনটা হেডিং, কোনটা সাবহেডিং, কোনটা প্যারাগ্রাফ। এখানেও ইনফ্যাক্ট দেখতে পাচ্ছি যে সমস্ত কিছু একই সাইজের। এক্ষেত্রে কি হয়, ইউজার কনফিউজ হয়ে যায় যে কোনটা হেডিং, কোনটা সাব, কোনটা প্যারাগ্রাফ, স্ক্যান করতে পারে না। সেই জন্য কি আমাদের উচিত যে হেডিং এর জন্য একটা সাইজ মেনটেন করা, তার থেকে ছোট প্যারাগ্রাফ ইউজ করব। এখানে আমরা আরেকটু ছোট হিসেবে বলতে পারো সাবহেডিং অর H2 যেটাকে বলা হয় আমাদেরকে হেডিং এর পরে আসে, সেটা আমরা এখানে ইউজ করেছি। আমরা এখানে যদি দেখি যে এখানে ছোট হেডিং গুলো এক সাইজ আছে, তার যে ছোট প্যারাগ্রাফ গুলো আছে সেটা আরেক সাইজ আছে। ফলে কি হচ্ছে, আমরা খুব ইজিলি স্ক্যান করতে পারছি কোনটা ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট, কোনটা না দেখলেও হবে। সেই জিনিসটা আমাদের মাইন্ডকে স্ক্যান করতে হেল্প করে হায়ারার্কি। তাই সেই জিনিসটাকে কিন্তু মেনটেন করাটা আমাদের উচিত। আচ্ছা, এবার আমরা আসবো গ্রিড সিস্টেমেতে। গ্রিড সিস্টেম কি করে, আমরা যখন কোনো ওয়েবসাইট দেখি সেখানেতে কি হয়, বেসিক্যালি 3 রকম ভিউপোর্ট আমরা দেখতে পাই। ভিউপোর্টটা কি, ধরো ওয়েবসাইটের একটা স্ক্রিন সাইজ হয়, একটা ট্যাবলেটের ক্ষেত্রে একটা সাইজ হয়, একটা মোবাইলের ক্ষেত্রে হয়।
আমরা একটা ওয়েবসাইটে যখন ডিজাইন করছি তখন সেখানে আমরা 12খানা কলাম দিয়ে ভাগ করি। ধরো এটা যদি 1440 হয় পুরো ক্যানভাস সাইজ আমাদের, তাহলে আমরা এখানে 12খানা কলাম দিচ্ছি এবং এই প্রত্যেকটা কলামের মাঝখানে আমরা 32 পিক্সেল গাটার সাইজ রাখছি। এগুলো আমরা কেন ইউজ করি? ধরো আমরা কোনো ডিজাইনেতে, যেমন এখানে একটা বক্স বানানো রয়েছে, আমরা কি করব, আমাদেরকে এই যে টোটাল যে 12খানা কলাম রয়েছে, যদি আমরা 2খানা বক্স রাখি তাহলে আমাদের 6 করে ভাগ করতে হবে। আমাদের এই প্রথম 6টার মধ্যে প্রথম বক্সটা রাখতে হবে, দেন 32 গ্যাপ, মাঝখানে যে হোয়াইট পোর্শনটা, দেন বাকি 6টার মধ্যে আর একটা বক্স ইউজ করতে হবে। ঠিক সেম ভাবে আমাদের যদি 3টে বক্স ইউজ করি তাহলে আমরা সেইভাবে 4টে করে 3টে করব, দেন 4টে করলে 3টে কলাম নিয়ে আমরা করব। এইভাবে আমাদের ডিজাইনটা যায় ডেস্কটপের ক্ষেত্রে। ট্যাবলেটের ক্ষেত্রে একটু অন্যরকম হয়, যেহেতু ট্যাবলেটের ক্ষেত্রে সাইজটা কমছে সেই জন্য আমরা এখানেতে 4টে করে 8টা ইউজ করছি। তো সেখানে আমরা দুটো করে ইউজ করতে পারি 4টে বক্সের জন্য, 4টে করে দুটো ইউজ করতে পারি, তো একটা 15টা ইউজ করতে পারি। মোবাইলের ক্ষেত্রে সেটা হয়ে যায় 4টে, কারণ তার সাইজ আরো ছোট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা দুটো করে ইউজ করেছি। মোবাইলের ক্ষেত্রে একটু আলাদা হয়, আমরা সাইড থেকে সামান্য কিছু স্পেস ছেড়ে দিয়ে করতে পারি। বেসিক্যালি আমরা যে কলামটা ইউজ করছি সেটা 4টে ইউজ করছি মোবাইলের জন্য, ট্যাবলেটের জন্য 8টা এবং ডেস্কটপের জন্য 12টা। এই হচ্ছে আমাদের টোটালিটি গ্রিড সিস্টেম। এবং একটা ভালো ডিজাইন বানাতে গেলে আমাদের কিন্তু গ্রিডটা মেনটেন করে চলাটা খুবই জরুরি। যে কোনো রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে, যেরকম যদি আমরা এখানে এই ডিজাইনটা দেখি, আমাদের ওয়েব ভিউর জন্য আমরা এরকম ডিজাইনটা দেখছি, কিন্তু আমরা যখনই এটাকে মোবাইল ভিউতে দেখব তখন আমরা দেখতে পাচ্ছি এটা ছোট হয়ে গেল এবং সাইজ সবকিছু একটা গ্রিডের মধ্যে চলে এলো, অন্য একটা গ্রিডে। যখন আমরা মোবাইল ভার্সনে দেখছিলাম তখন কিন্তু আমরা একটা অন্যরকম ভিউ দেখছিলাম, যখন ওয়েবসাইটে আছি তখন দেখছি এরকম ভিউ যাচ্ছে। আবার যখন মোবাইলের ক্ষেত্রে দেখছি তখন কিন্তু সবকিছু দেখতে পাচ্ছি আমরা, সে তার নিজের মতো করে একটা কলামের মধ্যে ঢুকে যাচ্ছে। এটাকেই বলা হয় ভিউপোর্ট। প্রত্যেকটা ভিউপোর্ট কিন্তু আলাদা আলাদা হয় এবং মোবাইল বলো, ওয়েবসাইট বোর্ডে মোবাইলের ক্ষেত্রে বলো বা তোমার ডেস্কটপ ভিউতে বলো বা ট্যাবলেট ভিউতে বলো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে।